বারবার এমন কেন হচ্ছে? পঞ্চায়েত সমিতির কাছ থেকে পরামর্শ নিয়ে এবার ফসল ফলালাম, তবুও দেখছি সেই একই অবস্থা। প্রতিটি মৌসুমের ফসল যদি এভাবে নষ্ট হতে থাকে, তাহলে এত এত ঋণ থেকে কিভাবে নিজেকে মুক্ত করব? আর বউ বাচ্চার মুখের সামনেই বা কি এনে দেব? আশিক বড্ড চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কি করে নিজেকে এমন পরিস্থিতি থেকে বের করে আনবে। আশিকের স্ত্রী আমেনা খুবই বুদ্ধিমতী ছিল। সে একটা শিক্ষিত পরিবারের মেয়ে ছিল। তার বংশ ছিল উচ্চ বংশ। কিন্তু আশিককে বিয়ে করায় আমেনার বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না। আমেনা সব সময় রিয়াকে নিজের কাছে রেখে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করত। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। মা দাঁড়াও দাঁড়াও, আমি আগে তোমাকে একটু বলে শোনাই। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 15। রিয়া, ভুল কেন বলছিস? আরে বাবা, আমি 5 দুগুণে 10 বলেছিলাম। 2টা 5 যোগ করলে তো 10 হয়। তুই কেন 15 বলছিস? এবার ঠিক করে বলবি, ঠিক আছে? আমেনা রিয়াকে পড়াতে থাকে। ঠিক তখন আশিক বাড়ি ফিরে আসে। রিয়া, আমি তোকে যা যা শেখালাম সেগুলো পড়তে থাক। তোর বাবা বাড়িতে এসেছে, আমি 1 গ্লাস পানি দিয়ে আসি। হ্যাঁ গো, জমিতে বুঝি ভালো ফসল হয়নি, তাই এভাবে মনমরা হয়ে বসে পড়লে? এবার কি করে সবকিছু সামলাবো আমেনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কষ্টের পরেও কেন যে ফসল ভালো হচ্ছে না কে জানে। খুবই খারাপ দিন কাটতে থাকে ওদের। এভাবে যেতে যেতে এক সময় খাবারের সবকিছু শেষ হয়ে যায়। একেবারে হাত শূন্য হয়ে যায় আশিকের। এরপর একদিন সকালে আমেনা উঠান ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা গর্তে ফেলতে যায় আর ফেরার পথে একটা সুন্দর চারা গাছ দেখে বাড়ি নিয়ে আসে। ফের বসে সেটা জমিতে লাগিয়ে রাখে আমেনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছুদিন যেতেই সেই চারা গাছ অনেক বড় হয়ে যায়। ওইটা ছিল একটা তরমুজের চারা গাছ, আর গাছটাতে অনেক বড় বড় তরতাজা তরমুজ ধরে। সেই তরমুজ নিয়ে আশিক বাজারে যায় বিক্রি করতে। কেউ তরমুজ নেবেন? তরমুজ একেবারে তরতাজা, পাকা, সুস্বাদু, খেতে একদম ফরমালিনবিহীন, স্বাদে আর পুষ্টিতে ভরপুর এই তরমুজ। কেউ তরমুজ নেবেন গো? কিছুক্ষণের মধ্যেই সব তরমুজ বিক্রি হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও আশিক তরমুজ বিক্রি করে বাড়ি ফিরে আসছিল। তখন রাস্তায় হঠাৎ এক ক্ষুধার্ত ভিক্ষুক মহিলা ওর সামনে আসে আর বলে, বাবা গো, ও বাবা, কিছু খেতে দাও আমায়। আমার কাছে খাওয়ার মতো কিচ্ছু নেই। 3 দিন ধরে না খেয়ে আছি। আমাকে একটু সাহায্য করো বাবা। কোনো সাহায্য করতে পারবো না তোমাকে বুড়ি। এভাবে পথে পথে ভিক্ষা না করে খেটে খেলেও তো পারো। আমার কাছে তেমন কিছু নেই। সেই অসহায় বুড়ির সাথে বড্ড খারাপ আচরণ করে আশিক। তারপর ও বাড়িতে ফেরে। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে শান্তিতে ঘুমাতে থাকে ওরা। মা, এই যে বাবা, তোমরা ঘুম থেকে উঠছো না কেন? কত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। কি হলো, কেউ শুনছো না যে? আমেনা আর আশিক, ওরা দুজনের কেউই কোনো সাড়া দেয় না, কারণ পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে ওরা। ছোট্ট মেয়ে রিয়ার কপালে সুখ সহ্য হয় না, তাই এই বয়সে মা বাবাকে হারিয়ে একলা হয়ে পড়তে হয় ওকে। বাবা মাকে হারিয়ে ছোট্ট রিয়া একলাই অতিবাহিত করতে থাকে একটা দিন। এই যে রিয়া, রহমত চাচা বলেন। বাবা মা দুজনেই তো তোমায় ছেড়ে চলে গেছে, তো এখন কেমন আছো? রহমতের কথায় রিয়ার সেই ক্ষত জায়গায় আবারও আঘাত লাগে। বাবা মায়ের কথা মনে পড়ে যায়, তাই বলে, চাচা, আমার সাথে কেন এমনটা হলো? কেন মা বাবা দুজনেই একসাথে আমায় ছেড়ে চলে গেল? প্রতিদিন প্রতিক্ষণ আমার খুব মনে পড়ে তাদের। আমি
এমনটা বলে অবুঝ রিয়া হাউ মাউ করে কাঁদতে থাকে। তখন রহমত রিয়ার কাছে এগিয়ে গিয়ে রুমাল ওর মুখে চেপে ধরে আর অজ্ঞান করে নিয়ে যায় একটা অন্ধকার ঘরে। সেখানে বন্দি করে রাখে ওকে। এই অন্ধকার কূপে চোখ বেঁধে আমাকে বন্দি করে নিয়ে গেল রহমত চাচা। এবার নিশ্চয়ই আমিও আকাশের তারা হয়ে যাব। মরার পর নিশ্চয়ই মা বাবার সাথে দেখা হবে আমার। মা বাবা, তোমরা ভেবো না, তোমাদের এই রিয়া তোমাদেরকে ছেড়ে কখনোই দূরে কোথাও থাকবে না। আমিও তোমাদের সঙ্গেই যাব আর আকাশের তারা হয়ে একসাথেই থাকবো। পাশাপাশি থেকে মিটি মিটি করে জ্বলতে থাকবো ওই দূর আকাশে। এভাবে কথা বলতে থাকে ও। রিয়ার কাছে সবকিছু শুধু কালো অন্ধকার ছিল, তাই রিয়া একসময় ঘুমিয়ে পড়ে। কি সুন্দর জায়গা, এটা আমি কোথায় এসে পড়লাম? অচেনা সুন্দর জায়গায় রিয়া সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা যেতেই ও খুব অবাক হয়, কারণ ওর চোখে পড়ে একটা তরমুজের বাড়ি। আরে বাবা, এই যে দেখি একটা তরমুজের বাড়ি, কত সুন্দর দেখতে। আচ্ছা, এই তরমুজের ঘরে কি কেউ থাকে? রিয়া সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। রিয়া, আমার কাছে আয় মা, ভয় পাস না, আমি হলাম তোর মা। মায়ের কাছে নয় রিয়া, তুমি আমার কাছে আসো মা, আমি তোর বাবা। আমেনা আর আশিককে দেখতে পেয়ে রিয়া খুবই অবাক হয়। তখন ও বলে, আমি না হয় তোমাদের কাছে যাব, কিন্তু আগে এটা বলো তো, এই তরমুজের বাড়ি কোথা থেকে এলো? আর তোমরা কেন আমাকে না নিয়েই চলে এসেছো এখানে? রিয়া একথা বলতেই ওর সামনে সেই ভিক্ষুক বুড়িমা আসে আর বলে, এই তরমুজের বাড়িতে সবার প্রাণ পাখি থাকে। আমি হলাম এই বাড়ির পাহারাদার। আর তোমরা এখন কেউ জীবিত না, মৃত। সেই বুড়ির কথা শুনে রিয়া আর ওর বাবা মা তিনজনেই অনেক অবাক হয়। তখন সেই বুড়ি আবার বলে, তোমাদের অভাব দেখে নিয়তি তোমাদের ভাগ্যে একটা জাদুর চারা গাছ লিখে রেখেছিল। আর সেই কারণেই এত এত তরমুজ ধরতো সেই গাছে। তোমাদেরকে ওই চারা গাছ দেওয়ার একটাই কারণ ছিল, যাতে তোমরা তার সঠিক ব্যবহার করো এবং নিজেদের ঈমান ঠিক রাখো। কিন্তু যখন তোমাদের সংসারে সচ্ছলতা ফিরে আসে, তোমরা গরিবকে সাহায্য করার পরিবর্তে দূর ছাই করে তাড়িয়ে দাও, যে কারণে বিধাতা তোমাদের জীবন থেকে সুখ কেড়ে নেন। একে অপর থেকে আলাদা হয়ে যাও তোমরা। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন